আমার খালা খুব সুন্দরী এবং যুবতী ছিলেন। তিনি বাড়িতে একা থাকতেন এবং আমাকে তার কাছে ডেকে নিতেন তার একাকিত্ব দূর করতে। আমিও খুশি হয়ে খালার কাছে চলে যেতাম এবং তার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাতাম। একদিন খালা আমাকে তার বাড়িতে ডাকলেন। আমিও খুশি হয়ে খালার বাড়িতে চলে গেলাম। আমি যেই খালার বাড়িতে পৌঁছালাম, খালা ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে আসছিলেন। যেই আমি খালাকে দেখলাম, আমার হুঁশ উড়ে গেল। খালা আমাকে তার সেই রূপ দেখিয়ে দিলেন। আমার খালা খুবই সুন্দরী ছিলেন, তিনি দেখে মনে হচ্ছিল না যে তিনি একজন বিবাহিত মহিলা। সেই সময় আমি আমার খুড়োর বাড়িতে থাকতে এসেছিলাম, কারণ মা-বাবা দুজনেই বিদেশে যাচ্ছিলেন। প্রথমে যখন খুড়ো বাবাকে অভিনন্দন জানাতে এসেছিলেন, তখন তিনি বাবাকে যেতে যেতে বলেছিলেন যে রাহুলকে আমাদের বাড়িতে রেখে যান। বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে রাহুল এখন বড় হয়ে গেছে এবং নিজের যত্ন নিতে পারে, কিন্তু তিনি মানলেন না। তিনি বাবাকে রাজি করিয়ে নিলেন এবং আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল। আমার কাছে আমাদের পুরানো বাড়ির চাবি ছিল, যা খালি পড়েছিল, আমি তা আমার উদ্দেশ্যে পুরোপুরি ব্যবহার করতাম। খালা মনিকার বিয়ে হয়েছিল আমার খুড়োর সাথে ১০ বছর আগে। আমি তখন ১০ বছরের ছিলাম, কিন্তু তখনই খালাকে দেখে আমার খুব ভালো লাগত, কারণ তিনি শুধু সুন্দরীই ছিলেন না, ধীর স্বভাবের এবং পূর্ণাঙ্গ দেহের অধিকারীও ছিলেন। খুড়ো এবং খালার জুডিকে মিসাইল বলে মনে করা হতো, কিন্তু এখনও পর্যন্ত তারা দুজনেই সন্তানের থেকে দূরে ছিলেন। তারা দুজনেই তাদের ভাগ্য মেনে নিয়ে ধৈর্য ধরেছিলেন। খালা এবং খুড়োর মধ্যে খুব বেশি ভালোবাসা ছিল, এবং আমার ধারণা ছিল যে খুড়ো খালার সব ইচ্ছা পূরণ করতেন। বিয়ের পর খালার দেহ খুবই আকর্ষণীয় হয়ে উঠেছিল। সুন্দর তো তিনি আগে থেকেই ছিলেন, কিন্তু এখন শরীরের প্রতিটি অংশ তার দিকে ঝুঁকে পড়েছে বলে মনে হচ্ছিল। সেই সময় যখন খালা বাড়ি পরিষ্কার করছিলেন এবং আমি টিভি দেখছিলাম, তখন খালা আমাকে জিজ্ঞাসা করলেন, রাহুল বেটা, আজ কলেজে যাওনি কেন? তখন আমি মনে মনে খালাকে বেটা বলায় খারাপ লাগলেও বললাম, না খালা, সেমিস্টার শেষ হয়ে গেছে, তাই ১.৫ মাসের ছুটি আছে গিয়ে। খালা মাথা নাড়লেন এবং নিচু হয়ে আমার দিকে কাপড় মারতে লাগলেন। কিন্তু খালার সেই সব দেখে আমি বুঝতে পারছিলাম না যে কি করব আর কি করব না। আমি খালার বাড়িতে এসে ২ দিন কাটিয়ে দিয়েছিলাম। রাতের খাবারের টেবিলে খুড়ো খালাকে বললেন যে তাকে ২-০ দিনের জন্য লাহোর যেতে হবে। যদি তাকে বেশি দিনের জন্য বাইরে যেতে হতো, তবে তিনি খালাকেও সাথে নিয়ে যেতেন, কিন্তু এইবার আমি খালার বাড়িতে ছিলাম, তাই তিনি একা যাওয়াই সঙ্গত মনে করলেন। আমি খালার রুটিন এবং তার অভ্যাসগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলাম। আমি দেখেছিলাম যে তিনি চা বেশি পান করেন এবং চায়ে অনেক দুধ দেন, আর আমার ছিল কৌটার দুধ পান করার অভ্যাস। পরের দিন আমরা বন্ধুরা একসাথে মিলে একে অপরের সাথে মজা করছিলাম, এবং আমি যে সব বকবক করছিলাম তা খুবই ভুল ছিল। আমার কথা শুনে খালা খুবই আশ্চর্য হয়ে গেলেন। তারপর তিনি আমাকে তার কণ্ঠ দিয়ে তার উপস্থিতির অনুভূতি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মিউজিকের কারণে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। আমার বকবক অনেকক্ষণ শুনে তিনি উঠে তার রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি খালার কাছে গিয়ে বললাম, আমি চা পান করতে চাই। খালা মুচকি হাসলেন এবং বললেন, কেন না, আমার বাচ্চা, ২ মিনিটে ফ্রেশ হয়ে আসছি, তারপর বানিয়ে দিচ্ছি। তিনি উঠে বাথরুমের দিকে চলে গেলেন। আমি গ্যালারিতে এসে বসলাম এবং সামনের লন ও ফুলগুলো দেখতে লাগলাম। একটি ফুল আমার পছন্দ হয়ে গেল, আমি কাছে গিয়ে তা দেখলাম এবং তারপর তা ছিঁড়ে ফেললাম। খালা আমাকে ডাকছিলেন, আমি উত্তর দিলাম, আমি বাইরে আছি গু। তখন তিনি হাতে ট্রে নিয়ে বাইরে এলেন, যাতে ২টি কাপ চা ছিল। তিনি একটি কাপ আমাকে দিলেন এবং অন্যটি নিজে উঠিয়ে টেবিলে রেখে দিলেন। আমি সেই ফুলটি, যা হাতে ছিল, খালার দিকে বাড়িয়ে দিলাম। খালা মুচকি হেসে ফুলটি আমার হাত থেকে নিলেন এবং বললেন, ধন্যবাদ, আমার বাচ্চাগুই আমার সব আশায় পানি ঢেলে দিয়েছিল। আমি খালার দিকে তাকিয়ে বললাম, খালা, আপনি বিরক্ত হচ্ছেন না? সারাদিন বাড়িতে থেকে থেকে আমি তো বিরক্ত হয়ে গেছি। আমরা কোথাও বেড়াতে যাই? খালা বললেন, না সমীর, আমি তো তোমার খুড়োর সাথে সব জায়গায় যাই, কিন্তু আমি তার বিনা কোথাও যাই না। আমি চুপ করে চা পান করতে লাগলাম। রাতের খাবারের পর আমি একটি মুভি লাগালাম এবং বসে দেখতে লাগলাম। খালাও আমার পাশে এসে বসলেন এবং মুভি দেখতে লাগলেন। খালা যখন দেখলেন যে এটা সেই একই বকবক যা আমি দুপুরে খেলার সময় করছিলাম, তখন তিনি বললেন, আচ্ছা, তাহলে এই সব বকবক কথা তুমি এখান থেকে শিখেছ? তিনি বললেন, বেটা, এটা খুবই ভুল কথা, তুমি খুবই ভুল ভাষা ব্যবহার করছ। কি লজ্জায় আমার ঘাম ছুটে গেল। খালা আবার বললেন, আমি তোমার বাবাকে বলব যে তোমার উপর নজর রাখুক, তুমি হাত থেকে বেরিয়ে যাচ্ছ। ওই হ্যাঁ, আমি মাথা তুলে তাকালাম এবং মাসিকে বললাম, ভুল হয়ে গেছে মাসি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কি করি, সব ছেলেরা এই ধরনের মুভি দেখে।
আমাকেও তাদের জবাব দিতে হয়, তাই এই ধরনের কথা মুখ থেকে বেরিয়ে আসে। আমার কথা শুনে মাসি হাসতে লাগল এবং বলল, ভয় পেজো না, আমি কারো কাছে কিছু বলবো না। আমি জানি তোমরা ছেলেরা কি ধরনের কথা বলো। ঠিক আছে, অন্য কোনো মুভি লাগাও। এটা কি লাগিয়েছ? তখন গিয়ে আমার নিঃশ্বাসে নিঃশ্বাস ফিরে এল এবং আমি মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি, আমি কোনো মুভি লাগাব? তিনি বললেন, কোনো ইন্ডিয়ান মুভি লাগাও। আমি একটি ইন্ডিয়ান মুভি লাগিয়ে দিলাম। মাসি মুভি দেখছিলেন, আর আমি চুরি চুরি মাসিকে দেখছিলাম। মাসি একটি পা তুলে অন্য পায়ের উপর রাখলেন এবং সোফার হেলান দিয়ে পাশে ঠেস দিয়ে আরাম করে বসে গেলেন। তারপর আমিও একটি পা তুলে অন্য পায়ের উপর রাখলাম। আমার মনে হল মাসি আমার এই হরকতটি নোট করেছেন এবং তার মুখে হালকা একটি হাসি ফুটে উঠল। আমিও মাসির মতো অন্য কোণে বসেছিলাম। পরে মাসি হাসতে হাসতে তার পজিশন ঠিক করলেন এবং আমিও তাকে দেখে ঠিক হয়ে বসাই ভালো মনে করলাম। মাসি হাসতে লাগলেন এবং বললেন, রাহুল, তুমি আমার নকল করছো। আমি তার দিকে তাকিয়ে মাথা নাড়লাম। তখন তিনি একটু রাগ করে বললেন, তুমি আমাকে কেন জ্বালাতন করছো? আমি হেসে বললাম, আপনাকে জ্বালাতন করতে আমার ভালো লাগেই। তিনি বললেন, কেন? আমি তৎক্ষণাৎ বললাম, কতদিন হয়ে গেল, না কারো ডাঁট খেয়েছি, না কারো থেকে জুতো উপরে। আপনি খুবই বোরিং। কি? আমার কথা শুনে তার কপালে ভাঁজ পড়েছিল। তিনি বললেন, রাহুল, আমি কি সত্যিই বোরিং? তখন আমি বললাম, জানি না, একা থাকলে আমার কি হবে? কি? মাসি হেসে বললেন, তোমাকে মার খেতে হবে, তাহলে আমি দিচ্ছি। তিনি আমাকে কোনো মাসুমসা শরারতি বাচ্চা ভাবছিলেন এবং এই কথা আমার ফায়দার ছিল। সম্ভবত এই ধরনের ফিজুল কথা করতে করতে মাসি আমার বেশ কাছে চলে এসেছিলেন। যখন রাত 1টায় তার মোবাইলে চাচুর ফোন এল, তিনি উঠে নিজের ঘরে চলে গেলেন। আমিও কিছুক্ষণ মুভি দেখে টিভি বন্ধ করে আমার ঘরের দিকে যেতে লাগলাম। তখনই আমি মাসির ঘর থেকে মাসির আওয়াজ শুনতে পেলাম, ইয়ার, খুব মিস করছি আপনাকে। জানেন না কিভাবে কাটবে এই দিন। কি জানি না অন্য প্রান্ত থেকে কি বলা হচ্ছিল, কিন্তু মাসি যা বলেছিলেন তা আমার জন্য কোনো সারপ্রাইজ থেকে কম ছিল না। সকালে আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেলাম। কিচেনে কেউ ছিল না। আমি মাসির ঘরের দিকে গিয়ে দেখলাম দরজা বন্ধ, অর্থাৎ মাসি ঘুমাচ্ছিলেন। আমি কিচেনে গিয়ে নিজের জন্য চা বানালাম এবং কিছু স্লাইস গরম করে টেবিলে বসে নাস্তা করতে লাগলাম। আমি নাস্তা করছিলাম, তখনই মাসির ঘরের দরজা খুলল। তিনি বেরিয়ে এসে আমাকে দেখে একটু লজ্জা পেয়ে বললেন, রাতে ঘুম আসেনি, অনেক রাত জেগেছিলাম, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি। আমি হেসে বললাম, কোনো ব্যাপার না, আপনি নাস্তা করতে চান? চলুন, আজ আমি আপনার নাস্তা বানিয়ে দিই। তিনি বললেন, তুমি আর নাস্তা? কি কথা? আমি বললাম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানিয়ে দিই, তারপর কথা বলব। তিনি মাথা নাড়লেন এবং হেসে আবার নিজের ঘরে চলে গেলেন। তখন আমি বললাম, মাসি, আপনি নাস্তায় কি পছন্দ করেন? মাসি বললেন, তুমি যাই বানাও, আমি খুশি। আমি যখন চাচিমাকে হাসতে দেখলাম, তিনি আমাকে দেখে যেখানে আমাকে চিমটি কেটেছিলেন সেখানে আদর করতে লাগলেন এবং বললেন, সরি ইয়ার চাচিমা, আমি তোমার থেকে আলাদা হয়ে গেছি। তিনি বললেন, ঠিক আছে, আমি পরিবর্তন করে আসছি, তারপর বাজার থেকে কিছু জিনিস কিনে আনতে হবে। আমি বললাম, ঠিক আছে, আমিও পরিবর্তন করে নিই, হয়তো কোনো মেয়ে আমার জালে পড়ে যাবে এবং আমারও মজা হবে। চাচিমা হাসতে হাসতে আমার কোমরে একটি চাপড় মারলেন এবং বললেন, রাহুল, একটু তো লজ্জা করো। আমি অবাক হয়ে বললাম, কিসের লজ্জা চাচিমা? তিনি বললেন, তোমার এই ঝড়ো হরকতগুলো থেকে। আমি বললাম, ইয়ার, জীবনে একটু মজাও তো থাকা চাই, নইলে তো সারা জীবন তুমি আমাকে কোনো কাজেরই ছাড়বে না। চাচিমা প্রথমে আমার কথা বুঝতে পারেননি, কিন্তু যখন বুঝলেন, তখন তিনি তার পায়ের জুতা খুলে ফেললেন এবং বলতে লাগলেন, একটু তো লজ্জা করো রাহুল। আমি হেসে আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে আমি রুম থেকে বের হয়ে সোফায় বসে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পরে চাচিমাও বের হয়ে এলেন। যখন তিনি বের হলেন, তখন আমার শ্বাস উপরের উপরে এবং নিচের নিচে চলে গেল। সাদা রঙের শার্ট এবং নিচে জিন্স পরা চাচিমাকে দেখে আমি বললাম, ম্যাডামজির কি ইচ্ছা? চাচিমা প্রথমে নিজেকে দেখলেন, তারপর আমাকে অবাক হয়ে বললেন, কেন, কি হয়েছে? আমি হৃদয়ের উপর হাত রেখে বললাম, ম্যাডাম, আপনার দিওয়ান শহরে হাজার হাজার থাকতে পারে, কিন্তু এত সকালে দোকান কে খুলবে? চাচিমা তার ভুল বুঝতে পারলেন এবং বললেন, ঠিক বলছ। আমি বললাম, ম্যাডাম, যখন আপনি বের হবেন, তখন লোকেরা আপনাকেই দেখবে। চাচিমা হাসতে হাসতে বললেন, রাহুল, একটু তো লজ্জা করো। আমি তোমার চাচিমা। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে চাচিমা। তখন তিনি হাসতে লাগলেন এবং আমার পাশে বসে বললেন, বাজে কথা বলবে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, কোনো দুর্ভাগ্য আপনাকে ফিরিয়ে দিতে চাইবে? চাচিমা হাসতে হাসতে বললেন, মাফ করো ইয়ার। কিছুক্ষণ নীরবতার পরে চাচিমা আমার কাছে এলেন এবং বললেন, সত্যি বলো, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই?
আমি তার দিকে তাকিয়ে বললাম, কেউ আপনাদের মতো পায়নি, নইলে তাকে গার্লফ্রেন্ড কি পার্টনারই বানিয়ে নিতাম যদি বাবাকে বুঝাতে হতো। চাচিমা হাসতে হাসতে বললেন, আমি কি তোমার কাছে ভালো লাগি? আমি আবার কোনো প্রেমিকের মতো মাথা নিচু করে হালকা করে বললাম, খুব বেশি চাচিমা। চাচিমা বললেন, তুমি বাজে কথা বলবে না। চাচিমা বললেন, রাহুল, দুধ নিয়ে আসো, শেষ হয়ে গেছে। আমি মাথা নেড়ে বাজারের দিকে চলে গেলাম। ফিরে এসে দুধের পাত্র ফ্রিজে রেখে চাচিমকে জানাতে তার রুমে গেলাম, কিন্তু সামনের দৃশ্য আমাকে পাগল করে দিতে যথেষ্ট ছিল। চাচিমা সম্ভবত গোসল করে বের হয়েছিলেন, এবং এই সময় আমার উপর কাহিনী বর্ষণ হচ্ছিল, এবং আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে পায়ে আর গান ছিল না। আমি ফিরে যাচ্ছিলাম, তখন চাচিমা ডেকে জিজ্ঞাসা করলেন, দুধ এনেছ? আমার গলা থেকে যেন আওয়াজই বের হচ্ছিল না। আমি মাথা নেড়ে জানালাম, তখন চাচিমা ধীরে ধীরে পা ফেলে আমার দিকে এলেন এবং আমার মুখের নিচে হাত রেখে বললেন, কি হয়েছে রাহুল? আমি মুখ উপরে তুলে তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছু না চাচিমা। চাচিমা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, রাহুল, সত্যি সত্যি বলো, আমার এভাবে তোমার সামনে আসা কি ভালো? আমি মাথা নেড়ে আবার মাথা নিচু করে বললাম, যদি আপনি মনে করেন যে আমি আপনার দিকে আকৃষ্ট হচ্ছি, তাহলে আপনি ভুল করছেন চাচিমা। চাচিমা, আপনার শরীর আপনার ভালোবাসার প্রকাশের মাধ্যম, কিন্তু এটাই সব কিছু ঠিক নয়। চাচিমা একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং আমাকে এমনভাবে দেখলেন যেন আমি পাগল। আমি আবার মাথা তুলে বললাম, কিন্তু আমি এটাও চাই না যে আপনি কিছুক্ষণের জন্য আমাকে গ্রহণ করুন এবং তারপর সারা জীবনের জন্য আমাকে আপনার দর্শন থেকে বঞ্চিত করুন। চাচিমার জন্য এটি একটি খুবই নাজুক সিদ্ধান্ত ছিল। তিনি একপাশে বিছানায় বসলেন এবং বললেন, আমার কাছে এসো এবং এখানে বসো। আমি আরামে হেঁটে তার পাশে বসলাম। তিনি আমার হাত ধরে তার অন্য হাতের উপর রাখলেন এবং বললেন, সমীর, যা পাও তার উপর শুকরিয়া করা উচিত। চাচিমার মনে কি চলছিল এবং সেই সময় সেখান থেকে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি শান্তিতে রুমে ফিরে এলাম, তখনই মনে হল চাচিমা ভিতরে কাঁদছেন। তার হিক্কার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল। আমি দরজার কাছে গিয়ে বললাম, আপনি ঠিক আছেন? ভিতর থেকে কোনো উত্তর এল না, শুধু হিক্কার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আবার জিজ্ঞাসা করলাম, চাচিমা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? ভিতর থেকে আওয়াজ এল, রাহুল, আমি কিছুক্ষণের জন্য একা থাকতে চাই, প্লিজ তোমার রুমে চলে যাও। আমি বললাম, ঠিক আছে, আপনি ঠিক তো আছেন? চাচিমা বললেন, আমি ঠিক আছি। আমার কিছুই বুঝে আসছিল না যে পরবর্তী কি করা উচিত। আমি দ্রুত ফিরে এলাম। কিছুক্ষণ পরে চাচিমাও ফ্রেশ হয়ে বেরিয়ে এলেন এবং আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন। সেই দিনের পর থেকে আমি চাচিমার খুব যত্ন নেওয়া শুরু করলাম, কারণ তিনি খুব বেশি একাকিত্বের শিকার হয়ে গিয়েছিলেন এবং আমাকে ভালোবাসতে শুরু করেছিলেন। আমি ফোন করে চাচুকে ফিরিয়ে এনেছিলাম। চাচি ছিলেন যুবতী এবং সুন্দরী মহিলা, তাই তিনি তার একাকিত্ব দূর করতে খুবই ব্যাকুল হয়ে পড়েছিলেন। কিন্তু শুকরিয়া যে আমাদের দুজনের মধ্যে এমন কিছুই ঘটেনি। আমি আর চাচির বাড়িতে কয়েকদিন কাটিয়েছি, তারপর আমার বাবা-মা বাড়ি ফিরে এলেন এবং আমিও আমার বাড়িতে চলে গেলাম। আমার সবার কাছে এই কথাটাই বলতে চাই যে, কখনো বাড়িতে কারও উপর ভরসা করে আপনার বোন বা স্ত্রীকে একা রেখে যাবেন না। কারণ একাকিত্বে ভুগতে থাকা মানুষ যে কোনো সময় ভুল পথে চলে যেতে পারে। তাই এমন কাজ করার আগে হাজারবার ভাবুন, কারণ আপনার পরিবার ভেঙে যেতে পারে। পুরুষদের প্রতি আমার অনুরোধ, তারা যেন তাদের বোন বা স্ত্রীকে কারও উপর ভরসা করে একা রেখে না যায়। তাই আমার প্রিয় বন্ধুরা, আজকের আমাদের ছোট্ট গল্পটি এখানেই শেষ হল। আপনি এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি এরকম আরও মজাদার এবং রোমান্টিক গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন অন করে রাখুন, যাতে আপনি আমার প্রতিটি গল্প সময়মতো পেতে পারেন। আগামীকাল আরও একটি নতুন গল্প নিয়ে দেখা হবে। ধন্যবাদ।